হ্যালো এসএসসি 2025, ওয়েলকাম টু মাই ম্যাথস 10 পিটি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। আজ আমরা গণিতের এমন একটি ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস করব যা এসএসসি 2025-এ মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় যে প্রশ্নটি এসে গেছে। তো এই প্রশ্নটি হচ্ছে 13তম অধ্যায়ের 13.2 এর 8 নম্বর প্রশ্নটি, অর্থাৎ সসীম ধারার গুণাত্মক ধারার পাঠ থেকে 8 নম্বর প্রশ্নটি। অর্থাৎ এই 8 নম্বর প্রশ্নটি কতভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে আগে আমরা দেখব, তার বেসিক জিনিসটা দেখব এবং এই অঙ্কটি কিভাবে প্র্যাকটিস করা যায় এটাও আমরা দেখব। তার আগে বলে রাখি, যেসব এসএসসি পরীক্ষার্থী গণিতে ভয় পায় এবং গণিত পারে না, ভালো কোনো টিচারের অভাবে বা কোচিং এর অভাবে গণিতে ভালো করতে পারছে না, তারা ম্যাথস 10 পিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই 3টে বা 4টে মাস এই ম্যাথটি প্র্যাকটিস করো এবং আমার ক্লাসগুলো ফলো করো। জাস্ট আমার ক্লাসগুলো ফলো করে নিজে প্র্যাকটিস করো, দেন গণিতে A+ নিশ্চিত করো। অঙ্কে ফিরে যাই। আজ আমরা প্র্যাকটিস করব জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13.2 এর 8 নম্বর প্রশ্নটি। অবশ্যই তোমরা জানো কোন গুণাত্মক ধারার পঞ্চম পদ ছিল 2√3/9 এবং দশম পদ ছিল 8√2/81 বলে তৃতীয় পদ নির্ণয় করো। সেই অঙ্কটি কতভাবে পরীক্ষায় আসছে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। এখানে দেখা যাচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ আসছে সপ্তম পদ √2/27, দশম পদ √2/81 √3 বলে ধারাটি নির্ণয় করো। যে প্রশ্নটি আমরা ছিল সেটা ছিল তৃতীয় পদ নির্ণয় করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিট চেঞ্জ থাকতে পারে, পঞ্চম পদের জায়গায় সপ্তম পদ থাকতে পারে, দশম পদের জায়গায় ষষ্ঠ পদ থাকতে পারে, বা তৃতীয় পদের জায়গায় ষষ্ঠ পদ থাকতে পারে। এটা ডাজ নট ম্যাটার, এটাকে মেনে নিতে হবে। এটা প্র্যাকটিস করতে করতে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার প্রথম ছিল তৃতীয় পদ নির্ণয় করো। এত যাবৎ কিভাবে আসছে সেটা দেখানোর চেষ্টা করি। যে ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করো। তাহলে আমার পদ নির্ণয় করতে বলতে পারে, ধারাটি নির্ণয় করতে বলতে পারে। ঢাকা বোর্ড 2024-এ আসছে যে কোনো গুণাত্মক ধারা চতুর্থ পদ 3√3 সপ্তম পদেই প্রমাণ করো যে ওয়াও, আমরা মান নির্ণয় করতে করতে এর ভিতরে প্রমাণও আসে গেছে। প্রথম 10টি পদের সমষ্টি 781/24 × 2√3 - 3। তো তাহলে আমরা কি আসতে পারে, প্রমাণ আসতে পারে, প্রমাণ করতে আসতে পারে, আর আসতে পারে সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কের মাধ্যমে, অর্থাৎ এই 8 নম্বর অঙ্কের মাধ্যমে আমরা কি শিখতে হবে, আমাদের এই অঙ্কটি যদি আমাদের প্র্যাকটিস করতে হয় তাহলে আমাদের শিখতে হবে পদ নির্ণয় করা শিখতে হবে, ধারা নির্ণয় করা শিখতে হবে, সমষ্টি নির্ণয় করা শিখতে হবে। 3টে জিনিসই আমাদের খুব গুরুত্বপূর্ণ। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা ক্লাসটি স্কিপ করবে না, জাস্ট প্র্যাকটিস করো এবং আমার সাথেই প্র্যাকটিস করো, আর ক্লাসটি বারবার দেখে এই অঙ্কটি প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটি এত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তাও দেখা যাক। দিনাজপুর বোর্ড 2024-এ আসছে, ঢাকা বোর্ড 2024-এ আসছে, বরিশাল বোর্ডে 2020-এ আসছে, সিলেট বোর্ডে 2024-এ আসছে, ঢাকা বোর্ডে 2023-এ আসছে, রাজশাহী বোর্ডে 2022, 20, 17, চট্টগ্রাম বোর্ডে 2022, 19, যশোর বোর্ডে 2022, কুমিল্লা বোর্ডে 2019, দিনাজপুর বোর্ডে 2020, বরিশাল বোর্ডে 2020। অর্থাৎ 17 সাল থেকে 24 সাল পর্যন্ত মিনিমাম 15 বার আসছে, মিনিমাম 15 বার আসছে। আমি বারবার একটা কথা বলি যে এই যে অঙ্কটি যখনই প্র্যাকটিস করব, আমরা এই একটা অঙ্ক প্র্যাকটিস করছি, একটা রুলের অঙ্ক আমরা প্র্যাকটিস করছি, বাট এই যে 15টি অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এই জাতীয় অঙ্ক বা এই রুলের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে কি পারবো না? এটা কি সম্ভব কি না? এটা সম্ভব। কারণ হচ্ছে আমি একটা অঙ্ক প্র্যাকটিস করছি, দেন এই অঙ্কের 15টি অঙ্ক আমার অলরেডি আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত হবে আমরা একটা ম্যাথ সিকিউ করব এবং বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। দ্যাটস এনাফ। এইবার আমরা দেখব যে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কি বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। আমাদের জানতে হবে এটা একটা গুণাত্মক ধারা। ইজ ইট ক্লিয়ার? এই গুণাত্মক ধারাটি কি আগে আমাদের ফার্স্টে জানি আমরা। অ্যাকচুয়ালি ধারাটি
কেমন হয়। ধারাটি যেমন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, তাহলে একটা ধারা। এই ধারাটির যে কোনো পদ, একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই যে কোনো পদ ভাগ তার পূর্বোক্ত পদ, যে কোনো পদ ভাগ তার পূর্বোক্ত পদ, যে কোনো পদ ভাগ তার পূর্বোক্ত পদ, তাহলে এদের যে অনুপাত সমান হবে। তো যে কোনো পদ ভাগ তার পূর্বোক্ত পদ, এই রেজাল্টটা যদি একই হয় তাহলে ধারাটি গুণাত্মক ধারা। অর্থাৎ 4 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 2 হয়, 8 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় 2 হয়, 16 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে 2 হয়। তাহলে যে কোনো পদ ভাগ তার পূর্বোক্ত পদ একই হলে সেই ধারাটি হচ্ছিল গুণাত্মক ধারা। ইজ ইট ক্লিয়ার? সহজভাবে আমরা বুঝি। তাহলে ধারাটি হচ্ছিল গুণাত্মক ধারা। তাহলে এই গুণাত্মক ধারা n তম পদ, আমাদের সূত্রটা হচ্ছে n তম পদ a আর n মাইনাস 1। এখানে এটা হচ্ছিল প্রথম পদ, আরটা হচ্ছিল সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, আর অন্তর হচ্ছিল আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে বলে অন্তর। তাহলে আর এটা হচ্ছে পদ সংখ্যা, যে কটা পদ থাকে। তাহলে আমরা এ হচ্ছিল প্রথম পদ, আর হচ্ছিল সাধারণ অনুপাত। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা n তম পদের এই সূত্রটি আমাদেরকে জানতে হবে। নাম্বার 2 হচ্ছিল ধারাটি। ধারাটি, ধারাটি কি? ধারাটি হচ্ছিল a প্লাস আর, a আর টু দি পাওয়ার স্কয়ার, a আর টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 ডট। এটা হচ্ছিল ধারাটি, এটা হচ্ছিল ধারাটি। এরপরে এস এন, অর্থাৎ এসটা হচ্ছে সমষ্টি, এনটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস এন। এই সূত্রটা তখনই ব্যবহার হবে যখন আর গ্রেটার দ্যান 1, আর এর মানটা হবে 1 থেকে বড়। আর এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে আমরা সমষ্টি সূত্রটা কি লিখবো? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। আবার যদি আর এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কি লিখবো? a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। তখন কি হবে? আর লেস দ্যান 1, অর্থাৎ আর এর মানটা 1 থেকে ছোট। তাহলে এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে এই গুণাত্মক ধারার অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে এই সূত্র তিনটে যদি আমরা জানি তাহলে এই অঙ্ক করাটা পানির মতন সহজ হয়ে যাবে। তাহলে কেন আমরা বারবার বলি যে কোনো অঙ্ক করার আগে আমাদের বেসিক জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এই বেসিক জিনিসটা আমাদের জানা থাকলে যে কোনো অঙ্ক আসুক না কেন ডিজিট চেঞ্জ করেই তো আসবে, আর কিছুই তো না। তাহলে ডিজিট চেঞ্জ করে আসবে, ধারা নির্ণয় করতে আসতে পারে, তাহলে ধারা নির্ণয় করতে আসতে বললে আমরা এইটা ব্যবহার করব। যখন পদ নির্ণয় করতে আসতে বলবে তখন এইটা ব্যবহার করব। যখন সমষ্টি নির্ণয় করতে বলবে তখন এইটা ব্যবহার করব। অঙ্কটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। অর্থাৎ আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি যদি তোমরা একটু ফলো করো দেন অঙ্ক তোমাদের কাছে পানি পানি মনে হবে। তোমরা শুধু ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের সাথে থাকো আর আমার ক্লাসগুলো এনজয় করো। সো এবার আমরা অঙ্কে ফিরে যাই। আমরা প্রথমে প্র্যাকটিস করব চলো বরিশাল বোর্ডের অঙ্কটি। বরিশাল বোর্ডের কোন গুণাত্মক ধারা ষষ্ঠ পদ মাইনাস √3/9, দশম পদ মাইনাস 1/2√3 হলে ধারাটি নির্ণয় করো। ধারা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি কি লাগবে? প্রথম পদ আর হচ্ছিল সাধারণ অনুপাত। আমাদের লাগবে কি কি? প্রথম পদ এবং সাধারণ অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট থাকবে প্রথম পদ এবং সাধারণ অনুপাতটাকে বের করা। তাহলে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা যদি বের করে নিতে পারি তাহলে যে কোনো পদ আমরা বের করতে পারবো। আমরা তো জানি যে বেসিকে আমরা শিখেছি যে ধারাটি কি। তাহলে আমরা জানি ধারাটি a প্লাস a আর প্লাস a আর স্কোয়ার প্লাস a আর কিউব প্লাস ডট 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 ডট। কারণ এখানে চারটে পদ দিলেই আমাদের যথেষ্ট। যে এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, আরটা কি? আরটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে আমরা ধরি গুণাত্মক ধারার প্রথম পদ
সমান এ সাধারণ অনুপাত সমান আর। জাস্ট আমরা এই জিনিসটুকু আমরা ধরে নেব। আচ্ছা, এইবার আমাদের দেওয়া আছে কি পদ দেওয়া আছে, কি দেওয়া আছে, পদ দেওয়া আছে। সূত্র থেকে আমরা জানি যে n তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n তম পদের এই সূত্রটা আমাদেরকে লাগবে। এখন আমরা যদি বলি যে ষষ্ঠ পদ দেওয়া আছে, তাহলে এই দুটো পদ থেকে আমাদের কি করতে হবে, a এবং r এর মানটা নির্ণয় করতে পারলেই অঙ্কের খেল খতম হয়ে যাবে। n তম পদ যখনই পাইছি, তাহলে আমরা যদি লিখি ষষ্ঠ পদ, তাহলে ষষ্ঠ পদ মানে কি a r 6 মাইনাস 1। ষষ্ঠ পদ মানে কি 6টি পদ আছে, n এর মানটা কত 6, তাহলে আমরা n এর মানটা কত লিখবো 6। তাহলে ষষ্ঠ পদ হচ্ছে a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 5। ইজ ইট ক্লিয়ার? এখন প্রশ্ন দেওয়া আছে a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস √3/9। এখানে একটা আমরা সমীকরণ ব্যবহার করতে পারি। আবার কি দেওয়া আছে, দশম পদ ইকুয়াল টু a r 10 মাইনাস 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 9। এটা হচ্ছে দশম পদ। তাহলে প্রশ্ন মতে a r টু দি পাওয়ার 9 ইকুয়াল টু মাইনাস 1/27√3। তাহলে এইটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দুইটা সমীকরণ এখানে পেয়েছি, এই দুটো সমীকরণ থেকে আর এর মান বা এ এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে এ এবং আর দুটো চলক আছে, এই দুটো চলককে একটিকে অ্যাবলিশ করতে হবে, একটিকে আমাদের ক্যান্সেল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন যোগ আর বিয়োগ থাকে তখন সেই দুটো সমীকরণকে যোগ বিয়োগ করলে আমরা একটা চলক অ্যাবলিশ করতে পারি, একটা চলককে আমরা ক্যান্সেল করতে পারি। কিন্তু যখনই আমাদের গুণ আর ভাগ থাকে, তখনই আমাদের যদি গুণ থাকে তাহলে বিপরীতটা ভাগ করতে হয়, যখন যোগ থাকে তখন বিয়োগ করতে হয়, তাহলে আমাদের ওইটা অ্যাবলিশ হয়ে যাবে। যখন বিয়োগ থাকে তখন যোগ করতে হয়, যখন গুণ থাকে তখন আমাদের ভাগ করতে হয়, তাহলে আমাদের যে কোনো একটা চলক ক্যান্সেল হয়ে যাবে। যখন ভাগ থাকে তখন আমাদের গুণ করতে হয়। তাহলে এখানে দুটো চলকের ভিতর কিসের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে। তাহলে আমরা এই দুটো সমীকরণকে যদি ভাগ করি, দুটো সমীকরণকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই দুটো চলকের যে কোনো একটি চলক আমাদের অ্যাবলিশ হয়ে যাবে। আমাদের প্রয়োজন হচ্ছে দুটো চলক থেকে একটিকে ক্যান্সেল করা। এখন আমরা কি করব, আমরা বড় যে পাওয়ারটা থাকে, যে চলকের পাওয়ার বড় থাকে, ওই চলকটিকে, ওই সমীকরণকে আমরা অন্য একটি সমীকরণ দিয়ে ভাগ করব। মানে এইখানে চলকটায় খেয়াল করি, আমরা এই পাওয়ারটা কত 9, এই পাওয়ারটা কত 5, তাহলে নিশ্চয়ই এই চলকের পাওয়ারটা বড় আছে, তাহলে আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এটা যদি প্রথমে থাকতো, এটা যদি 1 নং সমীকরণ থাকতো, তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করতাম। যদি এখানে প্রশ্ন থাকতো যে কোনো গুণাত্মক ধারার দশম পদ মাইনাস 1/27√3, ষষ্ঠ পদ মাইনাস √3/9 হলে ধারাটি নির্ণয় করো, থাকতেই পারে, কারণ টেকনিক্যালি দিয়ে দিল। আমাদের এখানে খেয়াল করব কি, যে চলকটায় পাওয়ার বড় থাকে সেই চলকটাকে অন্য চলক দিয়ে ভাগ করব। আমি মনে হয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এইখানে দুটো চলক আছে, এই দুটো চলকের পাওয়ার যদি বড় যে পাওয়ারটা থাকে, ওই পাওয়ার যে সমীকরণের থাকে, সেই সমীকরণকে অন্য একটা সমীকরণ দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এখানে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। আমরা কি করব, 2 নং ভাগ 1 নং সমীকরণ করে পাই। তাহলে 2 নং এ কি ছিল, a r টু দি পাওয়ার 9 ভাগ a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এখানে কি ছিল, মাইনাস 1/27√3 ডিভাইডেড মাইনাস √3/9, such that এটা
ভাগ করলে এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে কি r টু দি পাওয়ার 9 বাই r টু দি পাওয়ার 5 থাকে হচ্ছে r টু দি পাওয়ার 9 ভাগ r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস 1/27√3 আর এখানে যেহেতু ভাগ আছে তাহলে এখানে গুণ হয়ে নিচের ভগ্ন অংশটি হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে। গুণের সময় এটা চেঞ্জ হয়ে লব হরে যায়, হর লবে যায়, তাহলে 9/√3 এই মাইনাস। তাহলে আমরা সূচকের ক্ষেত্রে আমরা জানি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। মানে কি বেস একই হলে পাওয়ার গুলো ভাগের সময় বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। তাহলে এই বেস আর এই বেস একই, এই যে পাওয়ার গুলো কি হবে ভাগের সময় বিয়োগ হয়ে যাবে। তাহলে কি লিখবো r টু দি পাওয়ার 9 মাইনাস 5 ইকুয়াল, এই মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, এখানে এই 9 আর এই 27 কাটাকাটি হলে 1/3√3 ইন্টু 1/√3, এই 9 আর 27 কাটাকাটি হয়ে যায়। তাহলে সাজ দ্যাট r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/3√3 গুণ √3। আমরা এখানে এইভাবে লিখি, এই r টু দি পাওয়ার 4 আমাদের লাগবে কি r এর মানটা, আমাদের বের করতে হবে কি r এর মানটা। এখন এই r টু দি পাওয়ার 4 তাহলে পাওয়ার 4 আছে, এখানেও 4 বানাতে হবে, কারণ হচ্ছে আমরা সূচকের ক্ষেত্রে আমরা জানি a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, অর্থাৎ পাওয়ার সমান হলে বেস সমান, আবার বেস সমান হলে পাওয়ার সমান। সূচকের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার সমান থাকলে বেস সমান হয়, বেস সমান থাকলে পাওয়ার সমান হয়। দ্যাট মিন্স আমার লাগবে কোনটা, বেসটা লাগবে, তাহলে পাওয়ারকে সমান করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই বেসটাকে কত করলে 4 হয়, আমাদের আছে কি 3√3 গুণ √3। এখন একটা 3 মানে কি দুইটা √3, একটা 3 কে ভাঙলে দুইটা √3 হয়, তাহলে √3 গুণ √3 গুণ √3 গুণ √3 মানে কি এদের সাথে গুণের সম্পর্ক, তাহলে √3 হোল টু দি পাওয়ার 4। ইজ ইট ক্লিয়ার? দ্যাট মিন্স 1/√3 হোল টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, a টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/√3 পাওয়ার 4। দ্যাট মিন্স এই যে পাওয়ার সমান, দ্যাট মিন্স r ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা r এর মানটা পেয়ে গেলাম 1/√3। এই r এর মানটা আমরা 1 বা 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট ছিল কি r এবং এর মানটা নির্ণয় করা। 1 নং সমীকরণে আমরা r এর মানটা বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, a r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস √3/9 such that a into 1/√3 whole to the power 5 equal to minus √3/9 such that এই 1/√3 whole to the power 5 মানে কি √3 whole to the power 5 মানে কি √3 5 বার গুণ হবে, √3 5 বার গুণ করলে কি হচ্ছে দুটো √3 মানে কি একটা 3, √3 গুণ √3 মানে 3 কে ভাঙলে দুটো √3 হয়, তাহলে √3 গুণ √3 একটা 3, √3 গুণ √3 একটা 3, তাহলে 3 গুণ 3 ইনটু √3, তাহলে 3 গুণ 3 ইকুয়াল টু 9√3, তাহলে এটার মানে কি 9√3। তাহলে 1/√3 মানে কি a ইনটু 1/9√3 ইকুয়াল টু মাইনাস √3/9 such that a ইকুয়াল মাইনাস √3/9। আর এটা এখানে কি আছে গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে আমাদেরকে 1/9√3, তাহলে এই ভাগ হয়ে গেলে এই লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে, such that a equal to minus √3/9 into 9√3/1, 1 দেয়া না দেয়া সমান কথা। তাহলে এই 9 কেটে গেল, √3 গুণ √3 গুণ করলে 3,
তাহলে এর মানটা কি আসছে -3, এর মানটা কি আসছে -3। ইজ ইট ক্লিয়ার? আমি কি এই পর্যন্ত মনে হয় বোঝাতে পেরেছি? আমাদের তাহলে টার্গেট ছিল কি এ এবং আর এর মানটা নির্ণয় করা। তাহলে অবশ্যই আমরা এ এবং আর এর মানটা নির্ণয় করতে পেরেছি। এটা আর এর মান আর এটা এর মান। এখানে কি চাইছে? ধারাটি নির্ণয় করো। এখানে কি চাইছে? ধারাটি নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন ধারাটি নির্ণয় করব। গুণাত্মক ধারাটি কি ছিল? যে আমরা জানি ধারাটি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ইকুয়াল। তাহলে এটা কত ছিল? -3 প্লাস এটা ছিল -3 আর আরটা কত ছিল? এই যে 1/√3, 1/√3। আমরা শুধু মানটা বসিয়ে দিচ্ছি। প্লাস এটা ছিল -3, আরটা কত ছিল? 1/√3 হোল স্কয়ার প্লাস এ এর মান কত ছিল? -3 আর 1/√3 হোল কিউব -3। এই মাইনাসে প্লাসে মাইনাস, উপরে আছে 3, 3 সাথে 1 এর গুণ করলে 3 হয়, আর নিচে আছে √3। একটা 3 মানে কি? 3 মানে √3 গুণ √3। তাহলে নিচে 3 √3 আছে, তাহলে নিচে √3 থাকলে একটা √3 একটা √3 কেটে যায়, তাহলে মাইনাস এখানে থাকে হচ্ছিল √3। ইজ ইট ক্লিয়ার? অবশ্যই বোঝাতে পেরেছি আমি, কারণ এখানে 3 মানে দুটো √3 আর এই নিচে একটা √3 আছে, তাহলে একটা √3 কেটে গেলে আর একটা √3 থেকে যায়। এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস 1/√3 হোল স্কয়ার আর 3, তাহলে √3 হোল স্কয়ার মানে কি? স্কয়ার √3 কেটে গেল আমার, তাহলে 3 থাকলো। তাহলে এই 3 আর 3 দিয়ে কেটে গেলে 1 থাকে। এই মাইনাসে প্লাসে মাইনাস, এই √3 হোল কিউব। আগে আমরা স্কয়ার কিউব গুলো দেখব। √3 হোল কিউব মানে কি? তিনটে √3, তাহলে দুটো √3 মানে কি? একটা 3 আর একটা √3, তাহলে 3√3 আর এই 3 এর সাথে এই 3 মানে ভাগ করলে, কারণ এটা যেহেতু নিচে আছে তখন এটা কাটাকাটি করলে 1/√3 থাকে। আমি আরেকটু দেখিয়ে দিই যে এখানে 3 ইন্টু 1/√3 হোল কিউব, তাহলে 3 ইন্টু 1/3√3। এটার মানে কি? এটা যখন পাওয়ার করা হয় √3 পাওয়ার করলে 3√3 হয়। কিভাবে? √3 গুণ √3 গুণ √3, কারণ এটা 3√3 পাওয়ার হচ্ছিল 3, তাহলে তিনটে √3 গুণফল, তাহলে এই 3 3 কেটে গেল, থাকে কি 1/√3। যখন সবগুলো মাইনাস আসতেছে তাহলে এর পরেরটাও মাইনাস আসবে, বা ব্যাপারটা হচ্ছে যদি একটা প্লাস একটা মাইনাস আসে তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে পরেরটা নিশ্চয়ই প্লাস আসবে, পরেরটা কি হবে? মাইনাস আসবে। মানে এরকম ভাবে সেটআপ করা থাকে। যদি সবগুলো প্লাস হয় তাহলে সবগুলো প্লাস হবে, সবগুলো মাইনাস হয় তাহলে সবগুলো মাইনাস হবে। তাহলে এখানে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা মাইনাস, তৃতীয়টা চতুর্থটা মাইনাস, পরেরটা মাইনাস হবে, ডট 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 ডট। এখানে ধারাটি সেভাবেই সেটআপ করা। যদি এখানে প্লাস আসতো তাহলে সবগুলো প্লাস প্লাস, যখন মাইনাস আসতো তখন সবগুলো মাইনাস মাইনাস। আবার এমনও হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকমই আবার আসতে পারে, একটা প্লাস একটা মাইনাস। এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে চারটে পদ যখন আমরা বসাচ্ছি তখনই এটা কমপ্লিট হবে। আমার এটা হচ্ছিল অ্যান্সার। বরিশাল বোর্ডে 2020 সালের যে ধারা গুণাত্মক ধারার অঙ্কটি আসছে, এই হচ্ছে সেই ধারাটি। যে ক্লিয়ার? তাহলে আমরা অবশ্যই ধারাটি নির্ণয় করা শিখলাম, যে কোন গুণাত্মক ধারার দুটো পদ দেওয়া থাকলে আমরা ধারাটি নির্ণয় করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলে যে ষষ্ঠ পদ বা তৃতীয় পদ নির্ণয় করো, যদি বলে তৃতীয় পদ নির্ণয় করো, আমার এখানে ধারা নির্ণয় করতে বললো না, আমি একটু এক্সট্রা জিনিস দেখাচ্ছি। যদি বলে যে তৃতীয় পদ নির্ণয় করো, তাহলে তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1 মানে কি? 3 - 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার স্কয়ার। এই যে তৃতীয় পদ আমার এখান থেকে আমি বের করতে পারি a r টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এর মান কত ছিল? এর মান ছিল -3, আর আর এর মান কত ছিল? 1/√3 হোল স্কয়ার। তাহলে -3 ইন্টু 1/√3 হোল স্কয়ার মানে 1/3, এই 3 3 কেটে গেল, তাহলে -1।
তাহলে তৃতীয় পদ কত হয়েছে -1। এখন যদি বলতো যে তৃতীয় পদ ইকুয়াল টু -1 প্রমাণ করো, তাহলে কি তৃতীয় পদ ইকুয়াল টু -1 প্রমাণিত লিখে দিতে পারি। তাহলে আমরা আমরা দুটো পদ দেওয়া থাকলে আমরা ধারা নির্ণয় করতে পারবো, আমরা অন্য একটা পদ নির্ণয় করতে পারবো। এখানে তৃতীয় পদের জায়গায় যদি বলে দশম পদ নির্ণয় করো, অবশ্যই পারবো। আমরা শুধু এখানে দশম লিখে দেব, লিখে দিলে এখানে কত হবে 9, তাহলে এখানে কত হবে 9। তাহলে এর 9 করলে কি হবে 1/√3 9, তাহলে √3 কে 9 বার গুণ করতে হবে। কয়বার গুণ করতে হবে 9 বার গুণ করতে হবে। তার মানে কি √3 গুণ 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 √3, তাহলে এই হলো 8 বার আর একটা √3, তাহলে একটা 3 দুটো 3 তিনটে 3 চারটে 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 আর একটা হচ্ছে √3, তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে 81 √3। ইজ ইট ক্লিয়ার? এটার মান হবে 81 √3 আর এর সাথে একটা 3 আছে। আমরা একটা অঙ্ক দিয়ে আমরা কি করতে পারি, ধারাটি নির্ণয় করতে পারি, আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি, প্রমাণ করতে পারি। গুণাত্মক ধারা থেকে আমরা পদ নির্ণয় করা শিখালাম, ধারা নির্ণয় করা শিখালাম, প্রমাণ শিখালাম। এখন আমরা এখানে আরেকটা অঙ্ক আছে যে কোন গুণাত্মক ধারার সপ্তম পদ √2/27 এবং দশম পদ √2/81 √3 হলে ধারাটি নির্ণয় করো। এই যে অঙ্কটি আসছে দিনাজপুর বোর্ড 2024-এ, এই ক্লাসটি প্র্যাকটিস করে তো এই অঙ্কটি বাসায় বসে কমপ্লিট করবে, দেন আমাকে কমেন্টস করে জানাবে। একই রুলের অঙ্ক আমি একটি দেখিয়ে দিলাম আর একটি বাসায় বসে প্র্যাকটিস করবে। তো আমরা কি করলাম, ধারাটি নির্ণয় করা শিখলাম এবং পদ নির্ণয় করা শিখলাম। এবার আমরা শিখবো সমষ্টি নির্ণয় করা। তাহলে আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে অবশ্যই আমি দুটো সূত্র দেখিয়েছি, এই সূত্র দুটো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এবার ঢাকা বোর্ডে 2024-এর গুণাত্মক ধারা থেকে যে অঙ্কটি আসছে এই অঙ্কটি এখন আমরা প্র্যাকটিস করব। কোন গুণাত্মক ধারা চতুর্থ পদ 3√3, সপ্তম পদ 8, প্রমাণ করো যে প্রথম 10টি পদের সমষ্টি 7 8 বাই সামথিং যা আছে। তো আমরা যখনই বলবে গুণাত্মক ধারার পদ দেওয়া আছে, দুটো পদ দেওয়া আছে, তা দুটো পদ দেওয়া থাকলে আমাদের প্রথম টার্গেট কি এ এবং আর এর মানটা নির্ণয় করা। তাহলে এ এবং আর এর মানটা নির্ণয় করতে গেলে আমাদেরকে এটা কি প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আমাদের কি বলছে চতুর্থ পদ, তাহলে আমরা জানি যে n তম পদ সমান a r⁴n-1। তাহলে আমাদের চতুর্থ পদ কি হবে, চতুর্থ পদ সমান a r⁴ ইকুয়াল টু a r⁵। তাহলে প্রশ্ন মতে a r⁵ ইকুয়াল টু 3√3 এক নম্বর। আবার সপ্তম পদ ইকুয়াল টু a r⁻7-1 ইকুয়াল টু a r⁶। তাহলে অতএব বা প্রশ্ন মতে a r⁶ ইকুয়াল টু কত আছে 8। 2 নং সমীকরণ। দুটো চলকের ভিতর পাওয়ার বড় কোনটা, এই দ্বিতীয় যে সমীকরণ একটাই আছে। তাহলে দ্বিতীয় সমীকরণ কি করতে হবে, 1 নং সমীকরণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2/1 করে পাই কি পাচ্ছি a r⁶ ভাগ a r⁵ ইকুয়াল টু 8/3√3। a কেটে গেল আর r⁶ বাই r⁵ such that r⁶ - 3, কারণ সূচকের বেলায় বেস একই হলে পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ হয়ে যায়, ইকুয়াল টু 8/3√3 such that r⁵ 6 থেকে 3 বাদ দিলে কিউব ইকুয়াল টু 8/3√3। এখন প্রশ্ন হচ্ছে আমার লাগবে কোনটা, আর এর মানটা। তাহলে আমাদের কিউবটা অ্যাবলিশ করতে হবে, আমাদের কিউবটাকে উঠাই দিতে হবে। তাহলে কিউবটা যদি উঠাই দিতে হয় তাহলে এখানে ঘনমূল করা যাবে, তাহলে ঘনমূল করে আমরা কিউবটা উঠাই দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে সূচকের দিকে আমরা যাই, কারণ এখানে কিউব না থেকে 4 থাকতে পারে, 10 থাকতে পারে, 8 থাকতে পারে, তাহলে আমাদের ওই রকম বড় অঙ্কের সংখ্যা থাকতে পারে। তো সেই জন্য আমরা এই ঘনমূলের পরে জায়গায় আমরা কি করব, এখানে আর আছে, আর এর মানটা আমাদের দরকার, তাহলে এটা বেস, তাহলে এখানেও বেস নেব,
এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা এক করব। তাহলে আমরা কি করব, যে r টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কতর পাওয়ার কিউব করলে এটা হয়, এটা আমরা দেখব। কারণ হচ্ছে আমাদের সূত্র অনুসারে a m টু দি পাওয়ার b m, অর্থাৎ পাওয়ার সমান হলে বেস সমান হবে। যেহেতু আমার এই বেসটা লাগবে, তাহলে এই পাওয়ার আর পাওয়ার সমান, তাহলে আমাদের বেস সমান হবে। তাহলে এই বেসটা লাগবে, তাহলে বেস লাগলে আমার পাওয়ার সমান করতে হবে। তাহলে কতর পাওয়ার করলে কিউব হয়, তাহলে 8 আর 3√3। তাহলে 8 কে যদি আমার ভাঙাতে হয়, তাহলে বেস যদি 2 করি, তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে 3টে 2 এর গুণফল হচ্ছিল 8। তাহলে আমরা উপরে নিলাম 2 আর নিচে নিলাম 3√3, মানে কি √3 ভাগ √3, কারণ হচ্ছে √3 গুণ √3 গুণ √3 ইকুয়াল টু 3√3। ঘনমূল করা হয়, তাহলে r ইকুয়াল টু উভয় পক্ষ থেকে 3 ক্যান্সেল হয়ে গেলে বা ঘনমূল করে দিলে r ইকুয়াল টু 2/√3। তাহলে r এর মানটা আমরা পেয়ে গেলাম 2/√3। আমরা একটু এখানে লিখে রাখি r এর মানটা, r ইকুয়াল টু 2/√3, r এর মানটা পেলাম। এবারে কি করব, 1 নং সমীকরণে এই r এর মানটা বসিয়ে দিব। 1 নং সমীকরণটা এই যে এই r এর মানটা এখানে আমরা বসিয়ে দিব। তাহলে 1 নং সমীকরণে r এর মানটা বসিয়ে দিই। তাহলে a r এর মান হচ্ছিল 2/√3 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 3√3, সাচ দ্যাট a এই 2 এর কিউব করলে কত হয় আমাদের 8, আর √3 এর কিউব করলে কত হয় 3√3। এখানে একটা গুণের সম্পর্ক আছে 3√3, such that a equal to 3√3। এটার সাথে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এদের এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে 8/3√3, such that a equal to 3√3 গুণ, এখানে যেহেতু ভাগ আছে তখন আমাদের অবশ্যই গুণ আনতে হবে। তাহলে 3√3 ভাগ 8, মানে ভাগ থাকলে ভগ্নাংশ গুণের সময় লব হরে যায়, হর লবে যায়। তাহলে 3√3 গুণ 3√3, তাহলে স্কয়ার, 9 গুণ 3, তাহলে 27/8। অর্থাৎ এর মানটা হচ্ছে 27/8। তাহলে আমরা r এর মান পেলাম কত 2/√3, আর এর মান পেলাম 27/8। ধারা নির্ণয় করি, সম্পদ নির্ণয় করি, আর সমষ্টি নির্ণয় করি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে a এবং r এর মানটা নির্ণয় করা। আমরা সেই a এবং r এর মানটা নির্ণয় করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি চাচ্ছি, আমাদের কি চাইছে, সমষ্টি। প্রথম 10টি পদের সমষ্টি, প্রমাণটা পরে। আমাদের প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি, আমরা এখানে r এর মানটা কি আছে, r এর মানটা আগে খেয়াল করি। আমরা একটু খেয়াল করি, r ইকুয়াল টু 2/√3। এটা কি 1 থেকে বড় না? 1 থেকে বড়, অবশ্যই বড়, কারণ 2 কে √3 দ্বারা ভাগ করি, তার মানে কি 2/1.732। তাহলে 2 কে যদি 1.732 দ্বারা ভাগ করা হয় 1.154 এরকম একটা মান আসে। তাহলে এই মানটা কি 1 থেকে বড় না? এই মানটা 1 থেকে বড়, এই r এর মানটা আসছে 1 থেকে অবশ্যই বড়। যখন 1 থেকে বড় হয় তখন সমষ্টির সূত্রটা কি আমরা জানি, Sn ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1/r মাইনাস 1। তাহলে যখন 1 থেকে r এর মানটা বড় হবে তখন সূত্রটা এইটা, আর যখন ছোট হবে তখন rটা পরে আসবে, 1টা আগে চলে আসবে। এখন আমরা কি করব, দশম পদের সমষ্টি নির্ণয় করতে বলছি। S10 ইকুয়াল টু এর মান কত, এর মান হচ্ছে 27/8 ইনটু r এর মান কত 2/√3 হোল টু দি পাওয়ার n। n কত 10 মাইনাস 1, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, ভাগ 2/√3 মাইনাস 1। এখন আমরা একটা ক্যালকুলেশন করব, যে 27 ভাগ হচ্ছে 8 ইনটু 2 টু দি পাওয়ার 10, মানে কি 2 কে 10 বার গুণ। তাহলে আমি যদি ক্যালকুলেটর চাপ দিই, ক্যালকুলেটর ক্লিক করি, 10 বার 2 কে গুণ করব। তাহলে 10 বার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 10 বার, কয়বার 10 বার। তাহলে এখানে করলে হচ্ছে 1024।
24, 2 কে 10 বার গুণ করলে হচ্ছে 1024, আর √3 কে 10 বার গুণ করলে 243, 243। আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব, সময়কে সংক্ষেপ করার জন্য আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। √3 10 করলে 243 -1 ভাগ, এটাকে যদি লসাগু করা হয় √3 লসাগু, 2 -√3, 27 ভাগ 8 ইন্টু, এটা লসাগু করি 243, 1024 বিয়োগ হচ্ছে 243, এটা ভাগ 2 -√3 ভাগ হচ্ছে √3। একটু ক্যালকুলেশনটা একটু বড়, যেহেতু ওখানে অনেক ঝামেলা আছে, সমষ্টির অঙ্ক করতে গেলে একটু ক্যালকুলেশনটা বড় হয়। ভয়ের কোনো কারণ নাই। তাহলে 27 ভাগ 8 ইন্টু, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 781 ভাগ হচ্ছিল 243 ভাগ 2 -√3 ভাগ √3। তাহলে খেয়াল করি যে এটার সাথে এটা কাটাকাটি করলে হচ্ছিল 9 হয়, এখানে কাটাকাটি করলে 9 হয়। তাহলে উপরে কি থাকতেছে 781, 781 আমার মনে হয় একটা মান এখানে পাওয়া যাচ্ছে। ভাগ হচ্ছে এই 8 এর সাথে 9 এর গুণ করলে, এটা যেহেতু নিচে রয়েছে 72, ডিভাইডেড 2 -√3 বাই √3, এই ইকুয়ালটা একটু পরে দিতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে যদি ইকুয়াল দিই তাহলে ভুল হয়ে যাবে। 781 ভাগ 72 গুণ, উপরে চলে যাবে √3 আর নিচে চলে আসবে 2 -√3। আমাদের ক্যালকুলেশনে যদি তাকাই তাহলে এখানে ক্যালকুলেশনে 24 আছে, এখানে √3 এরকম একটা ফাংশন আছে, মানে উপরে √3 নাই। আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা √3 দ্বারা গুণ করে দেব, এই লবহরকে √3 দ্বারা গুণ করে দেব। গুণ করে দিলে কি হবে 781 ইন্টু √3 গুণ √3 3 ভাগ হচ্ছিল 72 ইন্টু, এইটার সাথে যদি √3 গুণ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টুটা এইভাবে দিই 2√3 -3। আমাদের লবহরকে যদি √3 দ্বারা গুণ করি তাহলে আমার এই ফাংশনটা আসার সম্ভাবনা, 3 দ্বারা ভাগ করি তাহলে 24 হয়। তাহলে ইকুয়াল টু 781 বাই 24 ইন্টু 2√3 -3। তাহলে আমার প্রমাণে আসছে আমার এই যে 10টি পদের সমষ্টি 781 ডিভাইডেড 24 ইন্টু 2√3 -3। এখানে প্রমাণটা এভাবে থাকতে পারতো, ধারার পদ দেওয়া থাকলে আমরা কি কি করতে পারি, আমরা পদ নির্ণয় করতে পারি, ধারা নির্ণয় করতে পারি, সমষ্টি নির্ণয় করতে পারি। অবশ্যই আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই অঙ্কটি, এই রুলের অঙ্কটি এত সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে, কারণ এসএসসি 2025-এ 100% কমন এই অঙ্কটি, মানে এই রুলের অঙ্কটি। তো এরপরে আমাদের এই যে 4র্থ নম্বর যে অঙ্কটা আসছে সিলেট বোর্ড 2024-এ, যে কোনো গুণাত্মক ধারা 4র্থ পদ 1/16, 7ম পদ 1/128 হলে ধারাটি 6ষ্ঠ পদের সমষ্টি নির্ণয় করো, 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানেও আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স তাহলে এই যে অঙ্কটি, অর্থাৎ ঢাকা বোর্ডের যে অঙ্কটি আসছে আর সিলেট বোর্ডের যে অঙ্কটি আসছে, সেম রুলের হয়তো ডিজিট চেঞ্জ। তো এইটা বাসা বসে প্র্যাকটিস করবে, দেন আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলে হচ্ছিল এই 1 নাম্বারটা আর লাস্টের 4 নাম্বারটা, এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবে আর বাসায় বসে কমেন্টস করে আমাকে জানাবে। এই ছিল সেই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যা এসএসসি 2025-এ 100% কমন। এই রুলের অঙ্কটি বাসায় প্র্যাকটিস করো আর আমার ম্যাথস রেমেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস রেমেডি চ্যানেলের সাথে থাকো। দীর্ঘ 3টে মাস এইভাবে প্র্যাকটিস করতে থাকো, এইভাবে ক্লাসগুলো ফলো করো, দেন এসএসসি 2025-এ গণিতে A+ এনজয় করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।